এটার ভেতরে ওনারা নানা ধরনের জিনিসপত্র ঢুকিয়ে ওনারা পিষে নেন এবং একটু আগেই হলুদের গুঁড়াটা পিষলেন। বান্দরবানের গহীন পাহাড়ে আবুয়াপাড়ার অবস্থান। নেটওয়ার্কের বাইরে সমতল থেকে বহু দূরে এই পাড়ার মানুষের ভিন্নধারার জীবনযাপন দেখে বিস্মিত হয়েছি। পাহাড় চূড়ার উপর দিয়ে বয়ে যাওয়া অজগর সাপের মতো রাস্তা ধরে চলতে চলতে মনে হয় এই বুঝি পড়ে গেলাম গভীর খাদে। সকল ভয় আর আতঙ্ক দূর করে দেয় ভেলায় ভেসে আসা মেঘের দল। অবাক চোখে বাংলার এমন রূপবৈচিত্র্য দেখলে মনে হয় যেন চলে এসেছি ভিন্ন কোনো দেশে। পাহাড়িদের রান্নাবান্না ও বাড়িতে নানা ধরনের কাজ দেখার পাশাপাশি গ্রামের অপার্থিব সৌন্দর্য মুগ্ধ করেছে। পাহাড় চূড়া থেকে পাড়ার পথে নেমে যাওয়ার সময় অভূতপূর্ব সব অভিজ্ঞতার সাক্ষী হয়েছি। কখনো মেঘের কোলে হারিয়ে গেছি, আবার কখনো পিচ্ছিল পাহাড়ি পথ ধরে নামতে নামতে সাক্ষী হয়েছি ভয়ঙ্কর অভিজ্ঞতার। অনেক খাটাখাটনির পর একটি বৃষ্টি ভেজা সকাল হলো। আজ আমরা যাব থানচির পাড়াগুলোতে। পাহাড় যাত্রায় সবকিছুর দেখা পেলেও একটা পাখির দেখা খুব একটা পাবেন না। আজ অনেক ভাগ্যবান মনে হচ্ছে সকাল সকালে একটি পাখির দেখা পেলাম। এখান থেকে থানচি যেতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে আলীকদমে। সেদিন অফরোড দিয়ে আসলেও আজ যাচ্ছি অজগর সাপের মতো এঁকে বেঁকে বয়ে চলা পাহাড়ি পথ ধরে। কয়েকদিন এই পাহাড় চূড়ায় মেঘের ভেলায় ভাসতে ভাসতে জায়গাটির মায়ায় পড়ে গেছি। যেদিকে যাচ্ছি সেদিকেও মেঘ কোনো অংশে কম নাই। যখন উঠেছিলাম তখন পেছনের দিকে একদম হেলে পড়েছিলাম, আর নামার সময় একদম ড্রাইভারের গায়ের উপরে পড়ে যাচ্ছি। গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাঘাট একদম নষ্ট হয়ে গেছে। এখান থেকে পড়ে গেলে জীবনের সমস্ত কিচ্ছা খতম হয়ে যাবে। এখানকার গাড়িগুলো 100 সিসির হলেও বাইকাররা কিন্তু ব্যাপক অভিজ্ঞ। অনেকটাই বলা যায় চরের ড্রাইভারদের মতো পাকা। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম মাতামুহুরী নদীর পাড়ে। এই নদীতে কিছু দূর পর পর এমন মাঝিদের দেখা পাবেন। সমতলের মতো করে এখানে যদি নৌকা চালানো হয় তাহলে স্রোতের সময় সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে, তাই প্রতিটি নৌকাতেই এভাবে রশি বেঁধে চালাতে হয়। আসসালামু আলাইকুম কাকা, গ্লাভস পরছেন না? হাত ক্ষয় হয়ে যায়, হাত ক্ষয় হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আজ আমাদেরকে যেতে হবে অনেক দূর, তাই একটি চাঁদের গাড়ি ভাড়া নিয়েছি। পরাপর 2 বার এদিকে আসলেও কখনো ছাদ খোলা চাঁদের গাড়িতে চড়া হয়নি। আজ যেন সেই শখ পূর্ণ হচ্ছে। একটু আগে আলীকদম বাজার থেকে আমাদের গাড়ি ছেড়ে এসেছে, একদম উঁচু নিচু পাহাড় ধরে যাচ্ছে তেন্দুর দিকে। এই কদিন যে পাড়াগুলোতে ছিলাম তার অধিকাংশ পাড়াই হচ্ছে মোড়োপাড়া। এর পাশাপাশি যে পাহাড়ি অন্যান্য আদিবাসী গোষ্ঠী রয়েছে তাদের জীবনযাপন, তাদের জীবনধারা, সেটি দেখতে আমরা তেন্দুর দিকে যাচ্ছি। এ পথ দিয়ে যাওয়ার সময় ছোট বড় অসংখ্য পাড়া চোখে পড়বে। এদিকেই অনেকে পরিবার পরিজন নিয়েও ঘুরতে আসেন। যাদের হাঁটতে অসুবিধা হয়, আবার পাহাড়কেও একটু কাছ থেকে দেখতে চান, তারা অনেকেই এভাবে চাঁদের গাড়ি ভাড়া নিয়ে আলীকদম থেকে থানচি বেড়াতে আসেন। যে রাস্তাকে উপর থেকে দেখছি অনেক নিচুতে অবস্থিত, অথচ কিছুক্ষণের মধ্যেই আমরা সেই পথ ধরেই নামছি। অজগর সাপের মতো এঁকে বেঁকে বয়ে চলা এই পাহাড়ের রাস্তা ধরে যাওয়ার সময় কখনো আপনাকে মেঘের দল একদম ঘিরে ফেলবে, আবার কখনো রোদে পোড়াবে। তবে পরিস্থিতি যেমনই হোক না কেন অনেক উপভোগ করবেন, এটা নিশ্চিতভাবেই বলতে পারি। 2015 সালের আগেও এখান দিয়ে কোনো গাড়ি চলাফেরা করতে পারত না। 11 বছর আগে নির্মাণ হওয়া এই রাস্তা এখনো পুরোটাই ভালো থাকলেও যেখানে যেখানে বেশি ঢালু এবং চাপ বেশি পড়ে সেখানে ভেঙে গেছে। রাস্তা যত ভয়ঙ্করই হোক না কেন, নিচের লাল মাটি আর সবুজ পাহাড় মিলেমিশে যে কন্ট্রাস্ট তৈরি করেছে সেটি দেখতে সত্যি অদ্ভুত সুন্দর লাগছে।
মেরে দিছে। আমাদের পথ শেষ হয়ে গেছে না, এখন হাঁটতে হবে। সবাই মালামাল গুলো নামিয়ে নেন। এমন উঁচু নিচু পাহাড়ি পথ ধরে আম, কলা সহ নানা ধরনের শাকসবজি নিয়ে তারা শহরে যান। বাংলাদেশের অন্যতম সুন্দর রাস্তা হচ্ছে তিন্দুর এই পাকা সড়ক। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে পাহাড় দেখতে আসেন। যখন গাড়িতে চড়ে এসেছি তখন শুধুমাত্র রাস্তার বন্ধুরতাই দেখেছি। উপর থেকে দেখে এখন বুঝতে পারছি এখানকার প্রকৃতি কতই না সুন্দর। উঁচু উঁচু পাহাড় চূড়ার উপর দিয়ে যাওয়া বিশাল ট্রাককে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর মনে হচ্ছে। নিচের সবুজ জুম আর এমন অজগর সাপের মতো সরপিল রাস্তা দেখতে কি যে দারুণ লাগছে। ওয়াই জংশন থেকে বাম পাশের মেঠোপথ চলে গেছে একদম কৃস্তং পাহাড় চূড়ায় এবং পাকা রাস্তাটি শেষ হয়েছে তিন্দু বাজারে গিয়ে। দীর্ঘ এক যাত্রার পরে এখন আমাদের চা খাবেন সঞ্জয় দাদা। তারপরেই তো আমাদেরকে হাঁটতে হবে এতগুলো ব্যাগ বুকসা নিয়ে। ওদিক থেকে এই যে নিশান চা তৃষ্ণা পাইছে? জি ভাই। তুমি কয়টা ভাই এখানে কোন কোন দেশের পক্ষে আছো? আমি আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, না এটা পর্তুগাল, এটা মনে হয় স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি। মানে বিশ্বকাপটা এবার হাতছাড়া করা যাবে না ভাই। আচ্ছা, বিশ্বকাপ পাইতেই হবে। বুঝতে পারছি। তুমি তো একদম সর্বদলীয় ফুটবল সাপোর্টার। তোমার নাম দেওয়া যেতে পারে নিখিল বঙ্গ সর্বদলীয় ফুটবল সাপোর্টার। কি নৈসর্গিক মেঘ যাচ্ছে একদম উপরের দিকে উঠে, নিচ থেকে একদম মেঘের দল ধেয়ে আসছে আমাদের দিকে। কি পরিমাণ মেঘ একদম ধেয়ে আসছে, একদম হাতের কাছেই মেঘ, আমাদের কাছে চলে এসেছে মেঘ। যখন আসলাম এই পাড়াটা একদম স্বচ্ছ ছিল। মাত্র অল্প সময়ের মধ্যে যখন এই যে সঞ্জয় দাদাকে বললাম চা বানান, চা বানাতে বানাতেই আমাদের চারপাশ মেঘে একদম ঘিরে ধরেছে এবং এই মেঘ এই যে এখান দিয়ে আমাদের কাছে চলে আসছে। নিচে বেছিনের মতো যে উপত্যকা দেখতে পাচ্ছেন সেখানে অনেকগুলো জনগোষ্ঠীর বসবাস। উপরে দাঁড়িয়ে খুবই ছোট মনে হলেও এখানে অন্তত ডজনখানেক বিখ্যাত ঝর্ণাই রয়েছে। আমরা এ পাশ দিয়ে ঘুরে ঘুরে একদম আন্ধারমানিক পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আমাদের মাথার উপর দিয়ে মেঘ, আমরা এখন মেঘের ভেতর দিয়ে যাচ্ছি। অসাধারণ আসলে। এই যে দেখুন, এই যে মনি দাদার কাছ দিয়ে মেঘ এবং এই যে আমরা মেঘের ভেতরে। অসাধারণ অসাধারণ। আমি কি বলবো, বাংলাদেশ এত সুন্দর, বাংলাদেশের ভেতরেও এত সৌন্দর্য অনুভব করা যায়, দেখা যায়। এখানে না আসলে আমি সত্যিই জানতে পারতাম না আমি মেঘের ভেতরে আছি। অবিশ্বাস্য অবিশ্বাস্য। এই রাস্তা একদম ঘিরে ফেলেছে মেঘে, এই চারপাশ মেঘে একদম অন্ধকার করে ফেলেছে এবং আমার পেছনে যারা সহযাত্রীরা রয়েছে দেখুন, তারাও কিন্তু মেঘের ভেতরে। এই যেখান দিয়ে মেঘ যাচ্ছে, এই যে মেঘ আসছে দেখুন ভেসে, একদম ক্যামেরায় কতটা ধরা পড়ছে বোঝাতে পারবো না। দেখুন এই যে দাদার পাশ দিয়ে কিন্তু মেঘ উড়ে উড়ে যাচ্ছে, দারুণ। এই আমরা এখন মেঘের ভেতরে আছি, ভিতরে আছি। এই কয়দিন যতটা মেঘ পেয়েছি তার থেকে অনেক বেশি মেঘ, না দাদা? আমার সুমন দাদা, সঞ্জয় দাদা, মনি দাদা, কেমন লাগছে নিশান? এই জায়গাটাকে তুমি কি বলবা ফার্সিতে? আগার ফিরদাউস বার রুয়ে জমিন আস্ত, হামিন আস্ত, হামিন আস্ত, হামিন আস্ত। অর্থ কি? অর্থ হচ্ছে পৃথিবীর বুকে স্বর্গ যদি কোথাও থেকে থাকে তাহলে সেটা এখানেই। আচ্ছা, দাদা দূরে যাবেন না, আস্তে করে নামবেন। আচ্ছা আচ্ছা। আমরা এই যে উত্তেজনা নিয়ে জোরে জোরে নামতেছি, এটা নামা যাবে না। দূরে গেলে ওই যে পায়ে ব্যালেন্সটা ঠিক রাখতে পারবেন না। আচ্ছা চলেন। কি দারুণ মেঘের ভেতর দিয়ে যাচ্ছে এখন আমরা তিন্দুর দিকে, না দাদা? আমরা কোন পাড়ায় যাবো এখন? আবুপাড়া। আবুকপাড়া, আবুয়াপাড়া। আবহাওয়াপাড়া। এটা হচ্ছে মুরো আদিবাসীদের বসবাস, এই তো? জি দাদা। এবং এই মেঘটা একটা বিশেষ জিনিস হচ্ছে, এত সময় যত জায়গায় মেঘ দেখেছি মেঘের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি থাকে,
এই মেঘটার সাথে কোনো বৃষ্টি নাই। দাদা এই যে এই বেগুনগুলো আমাদেরকে না একদিন রান্না করে খাওয়াবেন, আমার খুব ইচ্ছে। হ্যাঁ হ্যাঁ আপনারা খান না এটা? খাই তো দাদা, খান, হ্যাঁ খাবো দাদা, আজকে খাবো। আজকে খাবেন। হ্যাঁ। দাদা এই পাশে তো আপনিও নতুন না, তাহলে নতুন জায়গা আসলে কি নতুন একটা মন্ত্র শুনান। ওং পুনন মাইল লাইনে মো মাইল লাইনে বলবা বাইনে গিয়ে চালে সাইনে উং চাপা চাপা ছু, এটা নতুন মন্ত্র। হ্যাঁ ঠিক আছে, আমাদের দলের সবাই চলে এসেছে, পেছনে মেঘ, আমরা মেঘের ভেতরে আছি, চলুন যাই। দাদা ওই পায়ে ওই আঙ্গুলগুলো একটু বাড়ি বাড়ি দিয়ে রাখবেন আর কি। কিভাবে দেখি? এই যে এরকম, ও সামনের আঙ্গুলে ভর দেবো, এই তো? হ্যাঁ সামনে আঙ্গুলগুলো বসতে দেবেন। এটা নাকি পাহাড়ি কলা, কেউ খায় না, প্রচন্ড বিচি। ব্যাকসর রাখা না। না এটা বিচি কলা, এটাই খাবো আমরা, যেহেতু অনেক ক্লান্ত ক্ষুধার্ত। উনি দাদা দা নিয়ে আসতেছেন, পথের পাশেই এই যে কলা পেকে রয়েছে। সাধারণত যে কলা কোনো পাহাড়ে যখন কোনো জুমে আশেপাশে কোনো কিছু থাকে, তার অনুমতি ছাড়া কিছু ফেরা বা খাওয়া যায় না। কিন্তু এখানে যেটা হয়েছে এগুলো লাগানো নয়, একদম বন কলা, আমরা বন কলাই খাবো। আর এই কলা দেখেছে হচ্ছে যে কাঠবিড়ালি আমাদের। দেখি পাকা কলা দাদা দেন আমাদেরকে। হ্যাঁ পেকে একদম ছুলে বসে রয়েছে। ওরে বাবা, ইটের মতো শক্ত। দেখুন এর ভিতরে শুধু বিচি। কেন যে এই কলা অনুমতি ছাড়া খাওয়ার অনুমতি রয়েছে, অনুমতি ছাড়া খাওয়ার অনুমতি। হ্যাঁ এই উপরের অংশটুকুই খাওয়া যাবে। দাদা এটা কৌতূহল ছিল যে পাহাড় ভরা এত কলা গাছ, এই কলা গাছে কেমন ফল ধরে, এগুলো খেতে কেমন। এটার ভেতরে দেখুন বীজ যাকে বলে একদম সাজিয়ে দিয়েছে। এটার কি বীজ থেকেও গাছ হয় নাকি দাদা? বীজ থেকেও গাছ হয়, তাই না? দাদা এগুলো পাহাড়ে এই যাদের পাগলা পায়খানা হয় আর কি, প্রাথমিক ভাগে চিকিৎসা আর কি, হ্যাঁ ওই কলাগুলো খেয়ে ফেলে দাদা। কলাগুলো খেলে আর পায়খানাগুলো শক্ত হয়ে যায় তখন। আচ্ছা আচ্ছা, এটা সিপি। দাদা হ্যাঁ এটা সিপি হিসেবে কাজ করে, হ্যাঁ মানে বোতলের মুটকি যেমন, হ্যাঁ বোতলের সিপি। হ্যাঁ এই রাস্তা দিয়ে এই ট্রাকে আম বোঝাই করে নিয়ে যাওয়া হবে। উপর থেকে হেঁটে আসতে আসতে একদম ক্লান্ত হয়ে গেছি। এমন একটি জায়গায় বসে আছি, এখানে বসে পুরো পাহাড়টাই দেখা যাচ্ছে এবং আমার এই পাশে দেখা যাচ্ছে সেটা আবহাওয়া পাড়া। আমার কাছে মনে হচ্ছে এই পাড়াটার নাম দেওয়া উচিত আবহাওয়া পাড়া, কারণ এইখানে বসে এই যে মেঘ যাচ্ছে এবং মেঘ রোদ্দুরের যে লুকোচুরি, আমরা আবহাওয়া বলতে কি পড়েছি, আমাদের পাঠ্যপুস্তকে কি পড়ানো হয়েছে যে মেঘ বৃষ্টির যদি কোনো পরিবর্তনটাকেই বলা হয় আবহাওয়া, আর হচ্ছে 20-30 বছরের আবহাওয়ার পরিবর্তনকে বোঝায় হচ্ছে জলবায়ু। এইখানে বসে আমি একদম এই আবহাওয়াটা দেখতে পাচ্ছি, কখনো রোদ, এপাশে মেঘ, এপাশে কালো মেঘ, এপাশে সাদা মেঘ। এই আবহাওয়া পাড়ায় এসে মনে হচ্ছে যে আবহাওয়ার যে আসল রূপ সেটি দেখতে পাচ্ছি। দারুণ লাগছে, পরিশ্রান্ত শরীরে যখন এই যে মেঘ ভেসে এসে গায়ে লাগছে, দুর্দান্ত লাগছে। এপাশে যে জঙ্গলের উপর দিয়ে, গাছের উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, এক সত্যি স্বর্গীয় অনুভূতি। বাংলাদেশ যে এত সুন্দর, আমার এই দেশটা এত সুন্দর, আমাদেরকে অনেক জায়গায় হয়তো ঢুকতে দেওয়া হয় না, আমরা পর্যাপ্ত অ্যাক্সেস পাই না, কিন্তু যদি ঘুরতে দেওয়া যেত তাহলে এমন নৈসর্গিক সৌন্দর্য মানুষ উপভোগ করতো। আর যদি রাস্তাঘাট আরো একটু উন্নত হতো তাহলে মানুষ গাড়িতে চড়ে এখানে এসে সবকিছু দেখতে পেত। মনে হচ্ছে যে কেন যে মানুষ কবি হয়, যে কবিরা যখন বসবাস করেছেন, জীবনানন্দ দাশ সহ অন্যান্য কবিরা, তখন পরিবেশটা এমন নৈসর্গিক ছিল, যার জন্য এমন পরিবেশে বসে একজন আমার মতো একজন সাধারণ মানুষ যার কোনো ভাষা জ্ঞান নেই, সেও মনে হচ্ছে যেন কবি হয়ে উঠছে। এই প্রকৃতির সৌন্দর্য মানে বর্ণনা করতে গিয়ে যতই বর্ণনা করছি মনে হচ্ছে আরো বলি বলা কম হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে সূর্য উকি দিলেও তা মুহূর্তেই হারিয়ে যাচ্ছে। মেঘের উপরে ভেসে থাকা জুমঘরগুলো দেখতেই চোখ জুড়িয়ে আসে।
অতৃপ্ত আশায় ঘুরে বেড়ানো অস্তিত্ববিহীন মন যখন এমন অদ্ভুত সৌন্দর্য দেখে তখন অপলক দৃষ্টিতে দেখে আর অবাক হয়। কাজু বাদামের গাছ এবং এ পাশে মেহগনির গাছ। পাহাড়ে যে পরিমাণ কাজু বাদাম উৎপাদন হচ্ছে, আস্তে আস্তে পাহাড়ের মানুষজন কাজু বাদাম রোপণে আগ্রহী হচ্ছে এবং এর পাশাপাশি এখানে কিন্তু আবার যে জলপাই গাছও রয়েছে এবং এই নার্সারিটা যে ঘরটা যেখানে গাছ বিক্রি হয় এই জায়গাটাও খুবই দারুণ। এগুলো সবই তো আমরুপালি না দাদা? দাদা এগুলো মাত্র 12 টাকা কেজি, হ্যাঁ দাদা। অথচ এই আম শহরে গিয়ে বিক্রি হচ্ছে 70-80 টাকা কেজি। হ্যাঁ, এত কম দাম হওয়ার কারণ কি? এই ক্যারিং খরচটাই না দাদা? হ্যাঁ দাদা, ক্যারিং খরচটা বেশি। পরিবহনে প্রচুর পরিমাণে খরচ হয়। পাহাড়ি তেঁতুল কেমন হয় দাদা? আমরা একটা তেঁতুল গাছ দেখতে পাচ্ছি। ভালো তো দাদা। হ্যাঁ? ভালো হয় দাদা। তেঁতুলের দাম কেমন পান আপনারা? এখানে দাদা 100 টাকা 80 টাকা এরকম বিক্রি হয়। কি কেজি? হ্যাঁ। তাহলে তো তেঁতুল ভালো দাম। ভালো তেঁতুলের দামটা ভালো আছে। সেই তখন থেকে আমরা শুধু রাস্তা ধরে নেমেই যাচ্ছি। এখন দেখুন কি খারাপ পথ। আমাদের মাথার উপর দিয়ে অসংখ্য আম গাছ, আম ধরে ধরে রয়েছে। এখানে 2 ধরনের আম চাষ হয়, বার্মিজ আম আর হচ্ছে আমরুপালি। এই 2 ধরনের আম এখানে চাষ হয়। তবে এখানকার যারা আম চাষি রয়েছেন তারা একদম নামমাত্র মূল্যে দাম পাচ্ছেন। এই পথটা অসম্ভব সুন্দর সত্যিই। দারুণ একটা ঝিরি এই পথ ধরে যাওয়ার সময়, এবং এই ঝিরির একদম আগা এই পাইপগুলো লাগানো থাকে এবং এই পাইপ দিয়ে পাড়াগুলোতে পানি যায়। দারুণ, একদম স্বচ্ছ পানি। হ্যাঁ, দেখো কেমন, মিনারেল ওয়াটারের মতো পানি হতে পারে, তাই না? মিষ্টি। হ্যাঁ, হ্যাঁ, কারণ এই পাইপ দিয়ে হচ্ছে পাড়ায় পাড়ায় পানি গেছে, বুঝছো? থ্যাংক ইউ ভাই, একদম ঠান্ডা, দারুণ। এই আর একটা ঝিরি দাদা, দারুণ তো, এখানে গোসল হবে। ঝিরিতে আমরা গোসল করে নিলাম এবং আমাদের এই যে পানির বোতল ভরা হয়েছে এবং দেখুন এই বোতলের গায়ে যখন এই যে ঠান্ডা পানি ভরলে যেমন গায়ে বাষ্প লেগে যায় তেমন বাষ্প লেগে গেছে। আমি আর সঞ্জয় দাদা যাচ্ছি, ওদিকে মনির দাদা আর তামিম ওরা বসে আছে নিচে, ওদের গোসল এখনো বাকি। আমরা পাড়ার দিকে যাচ্ছি। পাড়াটা কোন দিকে দাদা? আর এটা কি পাড়া? মানে এদিকে পাড়া, এটা আর কি একই পাড়া। একই পাড়া, আমরা অন্য জায়গায় উঠছি। ওই বাড়িতে সোলার আছে দাদা, ওই বাড়িতে উঠছেন? চলো, 20 ওয়াট সোলার মতো। আবহাওয়া পাড়া, একদম পাহাড়ের কোলে এই পাড়াটির অবস্থান। মুগ্ধ হওয়ার মতো দাদা, দারুণ তো পাড়াটা। অনেক পরিচ্ছন্ন দাদা পাড়াটা, তাই না? এই পাড়াটা অনেক সুন্দর। আমরা কোন ঘরে উঠছি দাদা? এটা দেখা যাচ্ছে এই ঘরটা। এটা দাও। আচ্ছা আচ্ছা। এ পাড়ার উপর দিয়ে দিনভর শুভ্র মেঘের দল ভেসে যায়, মাঝে মধ্যে নিচে নেমে এসে একদম ঘিরে ফেলে। উপর থেকে যে ভ্যালি বা উপত্যকা দেখেছিলেন তার মধ্যে সবচেয়ে কাছের পাড়াটি হচ্ছে আবুয়া পাড়া। যারা থানচি থেকে অথবা তিন্দু দিয়ে ঝর্ণা এবং ক্রিস্তং সামিটে যান তারা অনেকেই আবুয়া পাড়াতে অবস্থান করেন। যোগাযোগ ব্যবস্থা কিছুটা ভালো হওয়ার কারণে এ পাড়া অনেকটাই পরিচ্ছন্ন এবং গোছানো। জীবনের সংগ্রামটা এখানকার শিশুরা একদম ছোটবেলা থেকে শিখে। এই বাচ্চাটির ঘাড়েও একটি ঝুড়ি রয়েছে, কিছুই নেই যদিও, তারপরেও শেখার যে প্রসেস সেটি শুরু হয়ে গেছে। দাদা এটা কি? এইটা এটা দাদা ওই যে আগরবাতি আছে না, হ্যাঁ হ্যাঁ, আগরবাতি জ্বালায় না? হাত কেটে গেল নাকি দাদা? আমাদের কাছে ওষুধ আছে। হ্যাঁ, আমরা যে কারবারি ভাইয়ের ঘরে আছি, আমাদের কাছ থেকে গিয়ে একটু ওষুধ লাগাই নিয়ে আসবেন। হ্যাঁ, ওষুধ লাগবে না? তারপরে একটু লাগাই আসেন। হ্যাঁ, এটা দিয়ে যেটা বানাইছেন এটা নাকি, ওটাকে কি বলেন আপনারা? এটাতে কি বানাবেন?
তুরুং তুরুং কোনটা দাদা একটু দেখানো যাবে? এরকম না? এটার মধ্যে কি রাখেন দাদা? এটাতে কি রাখেন? মুরগি মুরগি রাখেন? এটাতে মুরগি রাখে, এটাতে বাসার অন্যান্য জিনিসপত্র রাখেন, আর এটা দিয়ে জুম থেকে জিনিসপত্র আনেন। আর এখানে কুলার রয়েছে। জুমে গেছিলেন? বাংলা বুঝেন না? একে জুমে গেছিল? আচ্ছা আচ্ছা, এখন জুমে কি লাগাচ্ছে বাবা বলো তো? এখানে কি দেখি? আম। ও আম, তারপর একটু এই যে বাঁশকরল একদম কচি, উপরে রাস ফেলে দিয়েছেন। এই বাঁশকরল রান্না করে খাবেন। খুবই মিশুক মানুষ। কি লাগাচ্ছেন এখানে? কি রোপণ করবেন? ও ধুন্দলের বীজ লাগাচ্ছেন এখানে, এবং ওনারা কিছুই বুঝেন না। অধিকাংশ পাড়ায় এসেই যেটা হয় যে যাদের সাথে কথা বলি কেউ বুঝতে পারে না। এবং একটু আগে বলছিলাম যে এই যে দা রয়েছে, এই দা দিয়ে তারা একই সাথে গর্ত করেন এবং সব ধরনের কাজ করেন তারা এটা দিয়ে। ও এখানে বাঁশ পুঁতে দিচ্ছেন। ওই ঝিঙা গাছ যখন বড় হবে তখন এই বাঁশগুলোর উপরে তারা লতানো গাছগুলো এখানে আশ্রয় নেবে। এই ঘরের সাথে এখানে আবার এই যে মেটে আলু লাগিয়েছেন, এবং এখানে গাছগুলো উঠে পড়েছে ওনার ঘরের যে বারান্দা রয়েছে সেই বারান্দার পাশের সাথে। এগুলো কিন্তু আমরা সমতলেও খাই, খুবই সুস্বাদু। এই এক দা দিয়ে রান্না করেন, এক দা দিয়ে সব কিছু কাটেন। এটার ব্যবহার বহুমাত্রিক। এখানে যে বীজের আমরা একটু আগে দেখছিলাম যে ওনারা এখানে বীজ রোপণ করছেন, কিন্তু এই বীজগুলো কিন্তু এখানে দেখুন এই যে হাইব্রিড। পাহাড়ে একটা সময় কি হতো যে পাহাড়ের নিজেদের বীজ সংরক্ষণ করতেন এবং সেই বীজ দিয়ে তারা চারা উৎপাদন করতেন, তারপর ফসল ফলাতেন। কিন্তু এই পাহাড়েও আস্তে আস্তে হাইব্রিড ঢুকে গেছে। হাইব্রিডের ক্ষেত্রে যেটা হয় যে হাইব্রিডের হচ্ছে বীজ থেকে প্রথমবারই ফসল পায়, এর পরের বছর কিন্তু সেই বীজ থেকে কিন্তু আমরা আর ফসল পাই না। আর হাইব্রিড কোম্পানিগুলো তারাই আসলে বীজ উৎপাদন করেন, যাদের একই সাথে বীজ উৎপাদনের ক্ষমতা রয়েছে, কীটনাশক উৎপাদনের ক্ষমতা রয়েছে এবং ওষুধ উৎপাদনের ক্ষমতা রয়েছে। এখানে একটি সার্কেল আছে, কিন্তু আপনি হাইব্রিড বীজ দিয়ে ফসল উৎপাদন করবেন, প্রচুর পরিমাণে পোকা মাকড় আসবে, সেখানে কীটনাশক দিবেন, কীটনাশক খেয়ে আপনার কিডনি সহ নানা ধরনের অসুখে ভুগবেন, এবং তারাই কিন্তু ওই কোম্পানি থেকে ওষুধ বিক্রি করবে। এটা আমাদের সমতলে এই যে যে দুষ্ট চক্র, একটি চক্রের মধ্যে আমরা পড়েছি। আমি ভেবেছিলাম এত পাহাড়ে এই চক্রটা আসেনি। আমরা যে কঠিন একটা সময় পার করছি, সেই কঠিন সময়ের মধ্যে কিন্তু পাহাড়ের মানুষও পড়ে গেল। এটা দেখে একটু মন খারাপ হচ্ছে আমার, যে আমি পাহাড়ে আসি সব সময়, এখানে অর্গানিক বলতে যেটা বুঝি, একদম তাদের নিজস্ব বীজ দিয়ে যেটা বুঝি, সেটা কিন্তু পাহাড়ের এই স্বকীয়তাটাও নষ্ট হয়ে গেল। কি রান্না হবে দাদা আজকে? আজকে ডাল আর মরিচ ভর্তা। ডাল আর মরিচ ভর্তা। আর একটা জিনিস ভর্তা করবেন দাদা, ধনিয়া পাতা আনছি। দুনিয়া করা ভর্তা করে দেবো। ঠিক আছে দাদা। চায়ের আয়োজন করা হচ্ছে, ওদিকে চায়ের পানিও গরম শুরু হয়ে গেছে, এবং আমরা যে বাড়িতে উঠছি সেই বাড়ির যে কার বাড়ি দাদার ছেলে রয়েছে সেও রান্না করছে। আপনারা কি রান্না করছেন ভাই আজকে? আজকে এখন রান্না হয় নাই, পরে রান্না করব। পরে রান্না হবে। এই যে আগুন জ্বালাচ্ছেন, এটা ভাত রান্না করছি। হ্যাঁ আপনাদের বার রান্না করছি। আমাদের ভাত রান্না করতেছেন না? আচ্ছা আচ্ছা। সকালে কি খাইছেন ভাই? সকালে সকালে ডাল খাইছি। ডাল আর ভাত। এখন বাড়ির সবাই কোথায় গেছে? এখন জুমে। জুমে। সবাই এখন জুম নিয়ে ব্যস্ত, তাই তো? জি। বুঝতে পারছি। আপনাদের বাড়িতে উঠে গেছি আমরা। জুমে বীজ দিতে গেছিলেন না? শেষ শেষ দাদা। একদম ধনিয়া পাতা, শুকনো মরিচ, কাঁচা মরিচ দুটা দিয়ে বানানো হয়েছে। দারুণ দারুণ। আপনি একটু খেয়ে দেখেন। আপনাকে চেনা চেনা লাগে। আমি আপনাদের গায়ে অগাজগা গুণ ভাই, গুণ মন্ত্র কিছু নাই। নজারা বুনি নজারা না পারিলে বুঝি মই তাং না চাহ
এই যে আমাদের ভাত হয়ে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যে খাবো। তো আমাকে দিলে সবাই খাবে না, কমাই দেন। এবার ট্যুরে আমরা অনেক বেশি দুর্গম জায়গায় আসছি, যার জন্য আমাদের গত বছর যখন গিয়েছিলাম এক ট্রে ডিম সবসময় অথবা সয়াবিন তেল হাতে করে ঘুরতে দেখেছেন। এবার কিন্তু সেই সুযোগ নেই, যখন যেখানে যা পাবো তাই নিয়ে খেতে হবে। এই আসার সময় আলীকদম থেকে ধনিয়া পাতা কিনে এনেছিলাম, সেটা ভর্তা করা হয়েছে, দারুণ। এর আগেও অনেকবার খেয়েছি, কিন্তু আজ এত সময় হাঁটার পরে, ট্রেকিংয়ের পরে এই খালি পেটে এটাকে মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। নিশান, কেমন? একটা ওয়াইল্ড একটা গন্ধ আছে এই জায়গাটা, মানে আমাদের সমতলের ধনিয়া পাতার মতন না। আপনার হাতে এটা আরো ভালো লাগতেছে, একটু স্নেহ মাখা তো। থ্যাংক ইউ। দুটি ঘরের ফাঁক দিয়ে দেখছি মেঘ আর রোদের লুকোচুরি খেলা। এমন দৃশ্যপট আমরা হিন্দি সিনেমাগুলোতে দেখেছি, বাংলাদেশের ভেতরেও এমন সৌন্দর্য লুকিয়ে আছে ভাবতেও পারিনি। কারবারের স্ত্রী কিছু সময় আগে ফিরলেও আমরা যেহেতু আগে থেকে চুলা দখল করে রেখেছিলাম, তাই উনি একটু পরে রান্না করতে বসলেন। যে ধ্যান কাজ করছেন, নৌকা বানাতাম, হচ্ছে যে কলার মোচা দিয়ে একটা খেলনা বানিয়েছে। এটা কি বানাইছো বাবা? রান্না করতেছো? হ্যাঁ, রান্না করতেছো। তোমার দাঁতগুলো কে নিছে? সামনের দাঁতগুলো দাদা রান্না করতেছে, তাই না দিদি? ও রান্না করতেছে। এটার ভেতরে ওনারা নানা ধরনের জিনিসপত্র ঢুকিয়ে ওনারা পিষে নেন, এবং একটু আগেই এই যেখানে যে মরিচের হলুদের গুঁড়াটা পিষলেন এবং এটা দিয়ে রান্না করবেন। এই দিদি যেখানে রান্না করছেন, মাত্র ভাত রান্না হচ্ছে, এরপর কী তরকারি রান্না করে আমরা দেখব। আলু রান্না হবে। আমরা ওনাদের কাছে আলু কিনতে চেয়েছিলাম, কিন্তু এখান থেকে আলু অনেক দূর থেকে গিয়ে আনতে হয়, যার জন্য ওনারা আলু বিক্রি করেননি। আর এই যে দাটি দেখতে পাচ্ছেন, আমরা আসার সময় একটা কিনে এনেছি, এটার হাতলটা একটু বড়। এই দা দিয়ে তারা জুমে কাজ করেন, ঘরের জিনিসপত্র কাটাকাটি করেন, তরি তরকারি, মানে এটার যে কত ধরনের ব্যবহার এই পাহাড়ে, এটা বলে শেষ করা সম্ভব না। এটা দিয়ে কিন্তু মাটিও খোঁড়া যায়। ধান কাটে কি এই দা দিয়েই? ওটা কাঁচি দিয়ে কাটে না? সঞ্জয় দাদা বলছিলেন যে কাঁচি দিয়ে কাটে। কাঁচিটা এখানে আবার এই যে ঝুলিয়ে রেখেছে, এই যে কাঁচি, একদম বাঁকা কাঁচি। একজন জিজ্ঞেস করেছিল যে অন্ধ একজন লোক যে চাঁদ দেখতে কেমন, বলছিল কাঁচির মতো। বলছিল কাঁচি দেখতে কেমন, বলছিল অনেকটা বকের মতো। আসলে সেই কথাটি মনে পড়ে গেল যে আসলে অন্ধের দেখার মতো, যে এই কাঁচিগুলো ঠিক অর্ধচন্দ্রের মতো। এখন এই যে একটু আগে যে আলু রান্না করলেন, সেই আলু আর এখানে এই যে একটু বেগুন ভর্তা করেছেন, তাই দিয়ে এই যে মা আর ছেলে খাওয়া দাওয়া করছেন। বাইরে সামান্য আলো আছে, সন্ধ্যা প্রায় লেগে এসেছে, এবং ওনাদের হাতে যে টর্চটি রয়েছে সেই টর্চের আলোতেই খাচ্ছেন। আমরা একটু আমাদের ফ্ল্যাশটি জ্বালিয়েছি। পাহাড়ে খুব বেশি তরকারি, আমিষ এগুলো খাওয়ার খুব একটা সুযোগ নেই, যার জন্য একদম নিরামিষ সামান্য তরকারি দিয়েই খেতে হয়। এই তরকারি পরিবারের আরও যারা সদস্যরা রয়েছেন, জমে গিয়েছেন, যারা যখন সন্ধ্যার পরে ফিরবেন তখন তারাও খাবেন। পাহাড়ি পাড়াগুলোতে কলাপাতাকে নানা কাজে ব্যবহার করা হয়। ওনারা এভাবে কলাপাতায় ভাত মুড়িয়ে কয়েক ঘন্টার জন্য গরম অবস্থায় রেখে দেন। কলাপাতায় ভাত রাখার কয়েকটি সুবিধাও রয়েছে। এভাবে ভাত মুড়িয়ে রাখলে যেমন কয়েক ঘন্টা পর্যন্ত গরম থাকে, এর পাশাপাশি ভাতেও একটি দারুণ সুঘ্রাণ যুক্ত হয়। এছাড়াও পাতার ভেতরে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টও ভাতে প্রবেশ করে।
পাড়াগুলোতে অনেক ভোরেই সকাল হয়ে যায়। অন্ধকার থাকতে থাকতেই সবাই ঘরের কাজ সেরে জুমের দিকে রওনা দেন। যত ভোরে গিয়ে জুমে পৌঁছাতে পারবেন তত বেশি কাজ করতে পারবেন, তাই সবাই অন্ধকার থাকতে থাকতেই রওনা দেন। জুমের চাল দিয়ে ভাত খাচ্ছেন। এখানে রয়েছে সকালবেলা আলু ঝোল, বাঁশকুড়ুল আর রজলা পাতার একটু শাক রান্না হয়েছে। সকালবেলা এই পাশে মোরগ মুরগি ডাকাডাকি করছে। একটু আগেই ভোর হয়েছে এবং অনেকেই এর মধ্যে খাওয়া দাওয়া করে কাজে চলে গেছেন। এই দিদি যেহেতু কাজে যান না, পরিবারের সন্তানদেরকে রাখেন, এজন্য তিনি একটু দেরিতে খাচ্ছেন। ওখানে এই যে আমাদেরও সকালবেলার খাবারের জন্য ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আমরা আজ একটু দূরের পাড়াতে যাব। আমরাও একটু রোদ ওঠার আগে সকাল সকালে যাব, কারণ প্রচুর ট্রেকিং করতে হবে। আজ উঁচু পাহাড় বেয়ে উঠতে হবে। গতকাল সন্ধ্যায় এই কাকা আমাকে কলা খেতে রেখেছিলেন। এখন সেই কলাগুলো রাত্রেবেলা যে পাকা কলাগুলো ছিল সেগুলো হচ্ছে তার পরিবার থেকে যারা জুম থেকে ফিরেছিল তারা খেয়ে ফেলেছে। এখন আবার আমাকে ডেকে নিয়ে যাচ্ছে যে তার বাড়িতে কলা আছে, কাঁচা কলাও যদি খাওয়া যায় বা আধা পাকা, সেটা খাওয়ানোর জন্য হলেও নিয়ে যাচ্ছে। দরকার বলছে যে নিয়ে যাও, তাও তোমরা কলা খাও। এই জন্য তার পেছনে পেছনে আবার আসলাম, যেহেতু বলেছেন, অনুরোধ করেছেন। এই বাড়িতেই কালকে বিকালে এসেছিলাম আমরা। এই যে দেখুন কলা নিয়ে আসছে। হ্যাঁ, এই যে পাকছে। থ্যাংক ইউ কাকা। একটা হলেই হচ্ছে, আমার এত লাগবে না। এটাই দেন আমাকে, ধন্যবাদ। না না, এত লাগবে না, না এত লাগবে না। আপনি সাজছেন, দেখুন মানে তাদের সামর্থ্য কম থাকতে পারে। আচ্ছা চলেন, আপনি নিয়ে যাচ্ছি। তাদের সামর্থ্য কম থাকতে পারে, অভাব থাকতে পারে, এই পাহাড়ের মধ্যে প্রচণ্ড লড়াই করে বেঁচে থাকার সংগ্রাম থাকতে পারে, কিন্তু আতিথেয়তা বলেন, মানুষকে আপন করে নেওয়ার যে দক্ষতা, মানুষকে ভালোবাসার যে একটা মনের আকুলতা, সেটা কিন্তু অনেক। কালকে আমি যখন আসছি তখনই আমাকে বলছেন যে এই তোমরা কলা খাও, কলা খাও। তা আমি বলছি যে কলা কালকে সকালে খাবো, তখন একদম ভরপুর খেয়ে উঠেছি। আজ রাত্রেবেলা যে পাকা কলাগুলো ছিল, পরিবার থেকে যারা জমে গিয়েছিল সবাই এসে ফিরে খেয়ে নিয়েছেন। এখন এই যে অর্ধ পাকা কলাগুলো নিয়েই তিনি আমাকে, ওই ঘরে ছিলাম, সকালবেলা গিয়ে আবার ডেকে তুলছেন যে আসো কলা খাবা। আপনি বাবু রাখেন না, এমনি জমে যান না, ওই বাচ্চাটাকে রাখেন। যারা একটু বয়স হয়ে যায় তারা বাসায় থাকে, এই তো। এই কলার দাম কেমন যাবে? না আজ আমাদের খাবারের তালিকায় রয়েছে ডাল আর বিলাতি ধনিয়া পাতার ভর্তা। এই অঞ্চলে এই পাতাকে ডাকা হয় বাগার পাতা নামে। ওনারা এটিকে নানা ধরনের তরকারিতে মশলা হিসেবে ব্যবহারের পাশাপাশি শাক রান্না করেও খান। আমাদের কাছে যেহেতু কোনো পাটাপোতার ব্যবস্থা নেই, তাই এই যন্ত্র দিয়েই যতটুকু পিষা যায় ততটুকুই মিহি করে নেওয়া হচ্ছে। ওকে। পাহাড়ে আসার পর আমরা তরি তরকারি, আমিষের তীব্র সংকটে আছি। অন্যান্যবার ডিম থাকলেও এবার হচ্ছে এই যে ভর্তা, যখন যা কুড়িয়ে পাচ্ছি, যখন যা যে পাড়া থেকে চেয়ে নিচ্ছি, সেটা দিয়েই খাবার। সকালে একটু আগে একটু ক্ষুধা লেগেছিল। গতকাল ওই লোকটা যেহেতু কলা খেতে ডেকেছিল, আজ আবার ডেকেছে। ওই ক্ষুধায় তার পিছন পিছন আমরা আবার হাঁটা দিয়েছি। এর ফাঁকে বলি, এই যে দেখুন আমাদের কাছে কিন্তু আরও একটি ডিব্বা ভাত চলে এসেছে এবং বেশ গরম, ধরে রাখা যাচ্ছে না। যাই হোক, ধন্যবাদ সঞ্জয় দাদা। একদম সকাল 7টার সময় আমাদের সকালের খাবার, এখন কিন্তু সকাল 7টা বাজে। এখানকার যে কর্মব্যস্ততা সেটা শুরু হয়ে গেছে অনেক আগেই। আমি মাঝে মধ্যেই বলি যে কর্মজীবী মানুষের সকাল হয় ভোরেরও অনেক আগে। অর্থাৎ এই কথার কিন্তু একটা অর্থ রয়েছে, অর্থাৎ আমাদের যখন ভোর হয়, ভোর হওয়ার পরে আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে সকাল হয়। আর কর্মজীবী মানুষ যারা যারা কাজ করে খান, তাদের সকাল হয় আমাদের যখন ভোর তারও অনেক আগে। যাই হোক, খাওয়া দাওয়া শুরু করি। দারুণ হয়েছে।
এটা হচ্ছে পেটে যখন অসুখ হবে এগুলো 2 পাতা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো মিনিমাম 3 দিন খাওয়াবেন, 6টা পেট খারাপ হলে। এগুলো হচ্ছে পেটে অসুখের ওষুধ। আর এটার মধ্যে আছে তুলা। হ্যাঁ, আর এটার মধ্যে আছে ভায়োডিন। ধরেন কোথাও কেটে গেল, এটার ভিতর থেকে ওষুধটা বের করবেন, করে এই তুলায় লাগাবেন, লাগিয়ে সেখানে মুছে দেবেন, ঘা সেরে যাবে। ঠিক আছে? আর এটা হচ্ছে যে ব্যান্ডেজ বাঁধে না, তার এর ভিতরে আছে, এই যে ব্যান্ডেজ বাঁধার সুন্দর করে যদি দেখা গেল এমন জায়গা কাটছে, এইখানে ধরেন কাটছে, একটু দড়ি এই ভিতর থেকে কাপড়টা বের করে এই তুলা দিয়ে ওষুধ দিয়ে, এই যে এর ভিতরে যে ওষুধটা এটা দিয়ে বেঁধে দিবেন। আর এমনিতে যার যদি জ্বর টর আসে, একটু হালকা গা ব্যথা থাকে, নাফাটা দিয়ে দেবেন। আমি এগুলো 20 প্যাকেট আনছি, প্রায় প্রত্যেকটা পাড়ায় 1 প্যাকেট করে দেব। আর পাশাপাশি ওষুধ নিয়ে যেহেতু কথা উঠলো, প্রত্যন্ত পাড়াটায়, এত দুর্গম পাড়ায় আমরা এসেছি, এখানেও আসতে আসতে এই যে মশারি দেখছেন, এই মশারি গতকাল রাতে আমরা টাঙিয়ে ঘুমিয়েছি। এই মশারিতে হচ্ছে এই অঞ্চলে প্রচুর পরিমাণে যে এডিস মশা রয়েছে, মানুষ আক্রান্ত হয় ম্যালেরিয়ায়। তখন এই মানুষের সেবার জন্য, এই মানুষকে এই রোগ থেকে মুক্তির জন্য এই পাড়াগুলোতে যে ব্রাক এই মশারিগুলো দিয়েছে। এই দাদা তুরং বানাচ্ছেন না দাদা? তুরং বানাচ্ছেন, এবং বংশ পরম্পরায় এখানকার শিশুরাও শিখছে। এবং আমরা পাহাড় আসার সময় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই যে এই প্রত্যেকটা পাড়াতেই যে কার বাড়ি রয়েছেন, সে কার বাড়িতে এই ফার্স্ট এইডটা দিয়ে আসছি। এটা প্রত্যেকটা পাড়াতে একটা করে দিচ্ছি। দাদা, এই যে এই বাড়িতে দিয়েছি, হ্যাঁ, যাদের কাটা ছেঁড়া, তখন একটু আমাদের সামর্থ্যের মধ্যে, খুব বেশি না হোক, কিন্তু এটাও অনেক জীবন রক্ষাকারী। এই বাচ্চাটির পায়ের দিকে দেখুন না, কিভাবে একদম সামান্য একটু ওষুধের জন্য ওর পায়ের অবস্থা কতটা খারাপ, শোচনীয় হয়ে গেছে। ব্যথা লাগে বাবা, কিন্তু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই যে কারবারি দাদার বাড়িতে এই ওষুধটা দিয়েছি, আপনারা একটু নিয়ে এসে গিয়ে একটু লাগাই আসবেন। হ্যাঁ, আবহাওয়া পাড়ার মানুষের সাথে সময় কাটিয়ে দারুণ লাগলো। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আগামী পর্বে আমরা যাব মাংলুং হেডম্যান পাড়াতে, যেখানে বসবাস করে খুমি সম্প্রদায়ের মানুষ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।